কাজ শুরু করি। কি লিখছে? চেষ্টা করছি যখনই পেন টুলে করি তখনই সব কালার হয়ে যায়। শেপ মোডে আছে, শেপ মোড অফ করে পাথ মোডে নিয়ে নেন, পাথ মোডে সিলেক্ট করে নেন, তাহলে আর কালার হবে না, ওয়ার্ড কালার হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, পেন টুল নেওয়ার পর কি সাথে সাথে কি পাথ তুলে নিব? না, পাথ আপনি যখন পেন টুলটা সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পরে হচ্ছে পাথ মোড সিলেক্ট করে নেবেন, কাজ করার পরে নিলে হবে না। এই যে দেখেন, আমি যখন পেন টুলটা সিলেক্ট করেছি, পেন টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে এসে আমি কি পাথ মোডে কাজ করব নাকি শেপ মোডে কাজ করব সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে তারপরে হচ্ছে কাজ করব। আমি কাজ করা শেষ করে যদি এসে এখান থেকে সিলেক্ট করি, আসলে কোনো লাভই হবে না, কোনো কাজ করবে না। ক্লিয়ার? কাজ করার আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে। পেন টুলের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? করতে পারছি না সেটা এক ব্যাপার, যে আমি চেষ্টা করছি বাট আমার পারফেক্টলি শেপ আসছে না, কারণ এই পেন টুলে হাত আস্তে আস্তে একটু সময় নেবে। একদিন দুই দিনে কখনোই আমরা পারফেক্টভাবে কাজ করতে পারবো না। 2 4 5 দিন যদি একটানা প্র্যাকটিস করেন ঠিক হয়ে যাবে। বাট পেন টুলে যে বুঝি নাই কাজ করে কিভাবে, কোনটা কোথায় যায়, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, মানে গত ক্লাসে আমরা যা যা দেখেছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। আমরা তাহলে নতুনটাতে চলে যাব, টাইপ টুলে চলে যাই। টাইপ টুল আপনাদেরকে করানো হয়েছিল? পুরোপুরি হয় না, মাঝে মাঝে একটু একটু দেখাইছিল টাইপ। ঠিক আছে। টাইপ টুল মানেই হচ্ছে যে আমরা কি করব, যে কোনো কিছু লিখব। তো অ্যাট ফার্স্ট আমি যখন টাইপ টুলটা সিলেক্ট করলাম, এখানে কয়টা টুলস দেখতে পাচ্ছি? 4টা টুলস দেখতে পাচ্ছি। এই ফার্স্ট যে টুলসটা দেখলাম আছে, এটার নাম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। দ্যাট মিনস আমরা খাতায় যেভাবে লিখে যাই ঠিক সেভাবে এটা লেখা হবে। আমি হরিজন্টালি টাইপ টুলটা সিলেক্ট করে নিলাম। টাইপ টুলটা সিলেক্ট করার পর সাপোজ আমি কিছু লিখলাম, ধরেন লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ লেখাটা লিখে নিলাম। লেখার পরে কিছুই বোঝা যাচ্ছে না, অনেক ছোট হয়ে আছে লেখাটা, বা ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল থাকে। আমরা যখন স্কুলে কলেজে পড়তাম, আমাদের ফ্রেন্ড সার্কেল, ধরেন আপনারা 5 বন্ধু বা 5 বান্ধবী একসাথে, অথবা একসাথে ছেলে মেয়ে একসাথে ক্লাস করছেন, এক একজনের হাতের লেখা এক এক রকম হয়। কেউ হয়তো বা খুব সুন্দর করে গোল গোল করে লিখে, মানে তার লেখাগুলো দেখলে মনে হয় যে গোল টাইপের। কারো হাতের লেখা লম্বা হয়, কেউ বা একটু টানা হাতের লেখায়, মানে টানা টানা লেখা লিখে, কেউ আবার পেঁচানো হাতের লেখা লিখে। এক একজনের টাইপিংটা কেমন, মানে রাইটিংটা কেমন হয় এক এক রকম থাকে। তো ঠিক তেমনই আমরা যখন এই ফন্ট নিয়ে কাজ করছি, এই ফন্টের মধ্যেও কি হবে, এক এক ধরনের ফন্ট আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা ফন্টগুলো চেঞ্জ করি। ডিজাইনের উপর ডিপেন্ড করে কিভাবে ফন্ট চেঞ্জ করি, সাপোজ আপনি যখন কোনো বিউটি
প্রোডাক্ট বা বিউটি সেলুনের জন্য ডিজাইন করবেন, তারা কি স্টাইলিশ, বা ধরেন কোনো অনলাইন মেয়েদের যে শপগুলো থাকে এদের লেখাগুলো একটু স্টাইলিশ হতে হয়। তারপরে হচ্ছে ধরেন টাইপোগ্রাফি রিলেটেড যদি কোনো কিছু হয়, আবার সাপোজ যদি মেডিকেল মানে মেডিকেল রিলেটেড যেই ডিজাইনগুলো সেগুলো আবার স্পষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে আপনি কোনো ওয়েবসাইটের জন্য ডিজাইন করবেন, তার জন্য আবার এক ধরনের ফন্ট হবে। ফন্টের বিভিন্ন আলাদা আলাদা কারেকশন আছে, যে কোন ডিজাইনের সাথে কোন ফন্টটা যায়, এটা আপনাকে গবেষণা করে বের করতে হবে। যত ডিজাইন বেশি দেখবেন তত এই জিনিসটা ধরে ফেলতে পারবেন। একটা মিনিট, আমার গলা ব্যথা করছে কেন। ওকে, আমরা যত বেশি বেশি ডিজাইন দেখব তত কি করতে পারবো, এই জিনিসগুলো, বা যত বেশি রিসার্চ করব এই জিনিসটা আমরা ধরতে পারবো যে আসলে কোন ডিজাইনের সাথে কোন ফন্টটা যাবে। এরপরে আপনাদেরকে আমি একটা ড্রাইভের লিংক দিয়ে দেব। আমার কাছে প্রায় ৬,০০০-এর বেশি ফন্ট আছে। ওকে, আমি একটা লিংক শেয়ার করে দেব। কোথায় আমি এটাতে আমি বাংলা ফন্টে আছে 1000+। হ্যাঁ, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব। এরপরে ইংরেজি ফন্ট আছে অনেক, আরও ফন্ট আছে, আমি ডাউনলোড করে নিয়ে রেখে দিছি। বাট ওই যে যখন অবসর সময় থাকে তখন ভালো লাগে, দেখতে ভালো লাগে, ডাউনলোড করি, ভালো লাগে ডাউনলোড করি। এত ফন্ট কেন ডাউনলোড, কোশ্চেন আসতে পারে না ম্যাম, এতগুলো দিয়ে করবোটা কি? এতগুলো ফন্ট দিয়ে আমি কি করব? আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি জাস্ট হাতে গোনা 10টা ফন্ট একদম মাথায় ঢুকে রাখবেন, যে যে কোনো ডিজাইন করতে গেলে ক্লিন অ্যান্ড ক্লিয়ার 10টা ফন্টের নাম আপনি কি করবেন, মনে রাখবেন। তো এখন আপনারাই কোশ্চেন করবেন যে ম্যাম আপনি বলেন মাত্র 10টা ফন্ট মনে রাখার জন্য, তাহলে আপনি এতগুলো ফন্ট কেন রেখেছেন? আসলে কখন কোনটা কাজে লেগে যায় আমি তো জানি না, তাই যাতে বিপদের সময় আমি কাজে লাগাতে পারি, দ্যাটস ওয়াই হচ্ছে কি করছি, যখনই যেটা দেখি নতুন নতুন ফন্ট আসে তখনই সেটা ডাউনলোড করে রাখছি। তো এই যে ফন্ট আমি বাংলাদেশ লিখলাম, এটাকে দেখতেও পাচ্ছি না, কেমন যেন ছোট হয়ে আছে। এটাকে এখন আমি কি করতে চাই, একটু সাইজে বড় করতে চাই, বা একটু অন্য আরেকটা ফন্টে দিতে চাই, স্টাইলটা একটু বাঁকা করে দিতে চাই। তাহলে কি করব, আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না, বাট টেক্সটের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, অথবা টাইপ টুলটা সিলেক্ট করে, এই টাইপ টুলটা সিলেক্ট করে কি করবেন, টাইপ টুলটা সিলেক্ট করে এসে এই যে এখানটায় ড্র্যাগ করবেন, মানে টেক্সটটাকে ড্র্যাগ করবেন, অথবা লেয়ারটাকে অ্যাক্টিভ করে জাস্ট এই যে যেই টাইপটাকে আপনি এডিট করতে চাচ্ছেন তার থাম্বনেইলের মতো যে টি লেখাটা আছে এটার উপরে এসে ডাবল ক্লিক করেন, তাহলে কি হয়ে যাবে, এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এখন চলে যাই যে ফার্স্টে যে অপশনটা আছে মন্টসেরাট দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফন্ট লিস্ট। ফন্ট লিস্ট এখানে গেলে আপনার পিসিতে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট এখানে শো করবে, এ টু জেড যত ফন্ট আছে সব কি করবে, এখানে শো করবে। এটাকে বলা হয় ফন্ট লিস্ট। তারপরের যে অপশনটা দেখছেন বা বক্সটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ফন্ট স্টাইল। এটা হচ্ছে ফন্ট লিস্ট বা ফন্ট, এখান থেকে আমরা চুজ করব। আর এটা হচ্ছে আপনি যে ফন্টটা চয়েস করেছেন বা সিলেক্ট করেছেন তার স্টাইল থাকবে এই ঘরে। এক একটা ফন্টের এক এক রকম স্টাইল থাকে, কারো কোনো স্টাইল থাকে না, একটাই ফন্ট মানে একটাই স্টাইল। আবার কারো হয়তো বা 2টা স্টাইল থাকবে, কারো কারো 3টা, কারো 4টা, মানে রেগুলার, বোল্ড, ইতালিক, একটু বাঁকা করা, আবার কন্টেন্স ইতালিক, এক এক রকম থাকে। এইটার অনেকগুলা স্টাইল আছে এবং স্যাম্পলগুলো এখানে দেখিয়ে দিয়েছে যে আপনি কোন স্টাইলটা রাখতে চান। আপনি সেই স্টাইলটা কি করলেন, সিলেক্ট করে নিলেন যে আমি এই স্টাইলটা রাখতে চাই। তারপরে যে অপশন আছে এটাকে বলা হচ্ছে পিটি। আমরা যখন লিখি অনেকে আছে খুব ছোট ছোট করে লিখে, কেউ আছে যে তার থেকে একটু সাইজটা বড়, মানে সাইজ বড় করে
কত বড় করা, এখানে আমার কত আছে 10 পিটি। ড্রপ ডাউনটাতে ক্লিক করলে কিছু স্যাম্পল পিটি দেওয়া আছে, যে 6 পিটি নাকি 12 পিটি, এরপরে হচ্ছে দেখেন 30 পিটি, কিছু স্যাম্পল দেওয়া আছে। যেমন 14 পরে 15 নাই, তারপরে 16, 17 নাই, 18, 19, 20, 21, 22, 23 এগুলা নাই, 24, 30, 36। তো আপনার যে ফন্ট, হ্যাঁ বলেন, বুঝি নাই। পিটি মানে হচ্ছে পয়েন্ট অফ টাইপ, প্রত্যেকটা টাইপের জন্য কত পয়েন্ট করে নিচ্ছেন, ফন্টের যে আমি টাইপ করছি সেটা কত পয়েন্টে আছে, এটা হচ্ছে একটা নির্ধারিত করা। মানে একদম জিরো যদি দিই, আমি এখানে জিরো করে দিলাম, জিরো তো এখানে নাই, ধরেন জিরো করে দিলাম, তাহলে কি হবে দেখেন, এ ভ্যালু বিটুইন 0.01 থেকে 1296, ওরা কি করেছে, এতটুকু রেঞ্জ ধরে এই পিটিগুলো বানাইছে, যে 0.01 থেকে শুরু করে 1296 পর্যন্ত কাজ করবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখেন আমি একদম 0.01, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাংলাদেশ লেখা কিন্তু এখানেই আছে। ওই যে আমরা ছোটবেলায় ম্যাথ করতাম না, যে একটা বড় ত্রিভুজ, তার পাশে একটা ছোট্ট ত্রিভুজ দেওয়া, এরপরে প্রমাণ করতে হতো যে এই এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ, আপনাদেরকে প্রমাণ করতে হতো না। ধরেন বড় ত্রিভুজটা আছে কি এত বড়, আর ছোট্ট ত্রিভুজটা এতটুকু, কিভাবে সর্বসম হবে? কারণ ওই যে কোণ, তিনটা কোণ সমান, সূত্র তো ছিল যে কোনো দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ ও একটা বাহু সমান হলে সর্বসম, আবার দুইটা বাহু একটা কোণ সমান হলে সর্বসম, আবার তিনটা কোণই যদি সমান হয় দ্যাট মিনস ওটা সর্বসম। ঠিক এরকম পিটিটাও এটাই, পিটির মানেও সেটা যে 0.01 থেকে শুরু করে 1296 পর্যন্ত কি করছে ওরা, পিটি হিসাব করে ধরেছে যে এর ভিতরে আপনি টেক্সটগুলো লিখতে পারেন। তো এখন দেখেন আমার 0.01 আছে, আপনি এখান থেকে ডেমো কিছু পিটি আছে বা ফন্টের সাইজ আছে, সেই সাইজটা নিয়ে নিতে পারেন। অথবা এই যে ঘরটা আছে না, এই ঘরে এসে আপনার যদি জানা থাকে যে এখানে আমি 50 পিটি ইউজ করব, সেটা আপনি দিতে পারেন। অথবা আপনি জাস্ট এইখানে না লিখে এই ঘরটাতে একটা ক্লিক করেন, মাউসে একটা ক্লিক করে স্ক্রলটাকে নিচের দিকে ঘোরালে কি হবে, ফন্টের সাইজটা ছোট হবে, আর উপরের দিকে ঘোরালে ফন্টের সাইজটা বড় হবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। এর পরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা তেমন কিছুই না, এর মানে হচ্ছে আমরা যখন ফটোশপে, ইলাস্ট্রেটর এগুলো কিছুই পাবেন না, এই যে শার্প এগুলো নিয়ে কাজও করতে হবে না। ফটোশপ কি বেজে কাজ করে, ফটোশপ কি নিয়ে কাজ করে, পিক্সেল। ফটোশপ পিক্সেল নিয়ে কাজ করে, আর ইলাস্ট্রেটর হচ্ছে ডট ডট নিয়ে কাজ করে, ডট। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? ফারজানা নূপুর, ওকে। তো এই যে টেক্সটটা, টেক্সটের চারপাশে আমি যদি নাম দিয়ে দিই, তার মানে একটু চেঞ্জটা যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন। দাঁড়ান একটা মিনিট, আমি একদম জুম করে দেখাই। ওকে, দেখেন যখনই রাউন্ড হয়েছে, রাউন্ড হওয়ার সাথে সাথে পিক্সেলগুলো বোঝা যাচ্ছে, বাট এই যে এলটা হচ্ছে একদম স্ট্রেট লাইন, সো এটা বোঝা যাচ্ছে না। আমি এখন কি করব, আমি এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে নান করে দিলাম, মানে নান, এখানে কোনো ইফেক্ট নাই বা কোনো অপশন নাই। শার্প করে দেওয়ার সাথে সাথে পিক্সেলগুলো একটু ঘোলা হয়ে গিয়েছে, মানে এখানে আরও ছোট ছোট অনেকগুলো পিক্সেল আছে। যখন নাম দিয়েছি তখন কোনো পিক্সেল নাই, মনে হচ্ছে করাত দিয়ে কাটে না, করাতের মতো কাটা। বাট আপনি যখন শার্প দিবেন তখন কি হবে, পিক্সেলগুলো আরও অনেকগুলো পিক্সেল এসে এখানে ঘন হয়ে যাবে। এটাকে যদি ক্রিস্পি করে দেন, একটু মানে পিক্সেলগুলোর সাইজ কি হবে, একটু ছড়িয়ে যাবে বা বড় হয়ে যাবে, স্ট্রং।
তখন কি হবে, পিক্সেলগুলোর সাইজ আর একটু কমে আসবে। স্মুথ যদি দেন তাহলে আরেকটু ছোট হয়ে আসবে বা কমে আসবে। বাট এইখানে এই যে শার্প যেটা, এইটাই হচ্ছে সবচেয়ে ভালো দিতে, মানে ছোট ছোট পিক্সেলগুলো স্পষ্ট হয় না, একদম মনে হয় যে একটু সলিড, আগের চেয়ে বেটার হয়। ঠিক আছে, ওকে। এখন এখানে আসি, কি রে ভাই, পরের পার্টটাতে আসি। এই পরের পার্টটাকে বলা হয় প্যারাগ্রাফ। যদিও প্যারাগ্রাফের এই তিনটা না, আরো অনেকগুলো পার্ট আছে, তারপরেও এই তিনটার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে আছে। লেফট অ্যালাইনমেন্ট দ্যাট মিন্স আপনি যখন টেক্সটগুলো লিখবেন তখন এই বাম দিকে সবগুলো হবে, মানে বাম দিক থেকে ডানে যাবে, আবার এন্টার দিলে বাম দিক থেকে ডানের দিকে যাবে। আর এই যে মিডল যেটা দেখতে পাচ্ছি, মিডলেরটার মানে হচ্ছে যে আপনি যখন কোনো টেক্সট লিখবেন তখন মধ্য থেকে বের হবে। সাপোজ আমি এটাকে ডিলিট করে দেই। এখন কি দেওয়া আছে, লেফট অ্যালাইনমেন্ট। আমি যখন বাংলাদেশ লিখছি, নর্মালি আমরা যেভাবে লিখি ঠিক সেভাবে লেখাটা হচ্ছে। বাট আমি যদি এটাকে এখন মিডল অ্যালাইনমেন্ট করে দেই, ডিলিট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, তখন দেখেন আমি বাংলাদেশ লিখব, এটা হচ্ছে এই মধ্যে থেকে লেখাটা বের হচ্ছে। আচ্ছা, আবার যখন আমি এই রাইট অ্যালাইনমেন্ট দেব তখন কি হচ্ছে, মানে সব বামের দিকে চলে যাচ্ছে, ডান দিক থেকে বামের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো এই প্যারাগ্রাফের আরো অনেকগুলো অপশন পাবো, এটা একটু পরে দেখাবো। এরপরে আসি, এই যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে কালার। এখানে গিয়ে আপনি টেক্সটের কালার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি জাস্ট স্লটগুলো চেঞ্জ করবেন, কোন স্লট বা কোন কালারটা দিতে চাচ্ছেন, আর এখান থেকে কম্বিনেশন চেঞ্জ করবেন, আপনার পছন্দের কালারগুলো কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখন আসি, আমাদের এই কাজটা শেষ, বাংলাদেশ নিয়ে কথা বলা শেষ। আমি এই বাংলাদেশটাকে কি করতে চাচ্ছি, একটু এডিট করতে চাচ্ছি। সেটা এখন কিভাবে পারবো, এই যে দেখেন ছোট্ট একটা ঘরের মতো বা বক্সের মতো অপশন দেখা যাচ্ছে, ফাইলের মতো। এটাতে যদি আপনি সিলেক্ট করেন, ক্যারেক্টারের যতগুলো প্যানেল আছে, একটা ক্যারেক্টার প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। অথবা আপনি টাইপ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টিতে প্রেস করলেও কি হবে, টাইপ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টিতে প্রেস করলে ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। মনে রাখতে হবে, নর্মালি যদি অন্য কোনো টুলসে থাকেন, কন্ট্রোল টি দিলে ফটোশপে ট্রান্সফর্ম চলে আসে, কিন্তু আপনি যখন টাইপ টুলে আছেন, টাইপ টুলে থাকা অবস্থায় কি হবে, কন্ট্রোল টি দিলে এই ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। মাঝে মাঝে দেখবেন ক্যারেক্টার প্যানেল আসার পরেও এইরকম অবস্থায় আছে। অফ কই, অপশনগুলো অফ থাকার কথা, কিন্তু এখানে তো সব অফ করার অপশন নেই। আচ্ছা, তো এখানে যে জিনিসগুলো দেখে আসলাম, টেক্সটের ফন্ট, এখানে ফন্টের স্টাইল আছে, এপাশে ফন্টের পিটি চেঞ্জ করতে পারবো। এই তিনটা জিনিস আমরা এই পাশে দেখে আসছি। আর এই নিচে থেকে যে শার্প অপশনটা দেখে আসলাম, এখানে আছে কি, যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে চান, সেখানে সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারেন। এই তিনটা অপশন ছাড়া পরবর্তী যে অপশনগুলো আছে একটু মনোযোগ দিয়ে দেখব। পিটির ডান পাশে
দুইটা এ দেখতে পাচ্ছি উপর নিচে এবং অ্যারো চিহ্ন আছে উপর নিচে। দ্যাট মিন্স একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কেমন হবে, একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যে যে দূরত্ব সেটা কত হবে। আমি এখানে বাংলাদেশ লিখেছিলাম, বাংলাদেশটাকে পিটিটা কমিয়ে দিই, একটু কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে 45 করি। ওকে ফাইন, ওকে নিয়ে আসি এখানে, টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে কি করেছি যে তিনটা বাংলাদেশ পরপর লিখেছি বোঝার সুবিধার জন্য। এখন এই যে তিনটা বাংলাদেশ আছে, তিনটা বাংলাদেশের মধ্যে এই যে ফার্স্ট যে বাংলাদেশ লেখাটা, এটা থেকে বাংলাদেশ ছোট ছোট নাম কেন, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার যে টেক্সট, এই যে মধ্যের যে দূরত্বটা আছে, যে এতটুকু গ্যাপ, আমরা যখন ছোটবেলায় বাংলা খাতায় রুলার করা খাতায় লিখতাম বা ইংরেজি খাতায় লিখতাম, তখন মধ্যে একটা গ্যাপ থাকতো। এই গ্যাপটা কতটুকু আছে বা কতটুকু থাকবে সেটা হচ্ছে আমরা এই যে এ উপর নিচে দুইটা পার যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আপনি দুইজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই ড্রপ ডাউনটাতে চলে যান। যদি অটো থাকে দ্যাট মিন্স এই সফটওয়্যারটা যারা বানিয়েছে এবং নির্দিষ্ট যে মান সেই মান অনুযায়ী থাকবে, মানে অটো অবস্থায় থাকবে। বাট আপনি চাইলে কি করতে পারেন, এটাকে বাড়িয়ে কমিয়ে যত ছোট অল্প দিবেন তত কাছাকাছি থাকবে, যত বাড়াবেন তত কি হবে, টেক্সটগুলো দূরে যেতে থাকবে। এই ঘরটাতে ক্লিক করে স্ক্রল উপরের দিকে ঘোরালে বাড়তে থাকবে, মানে টেক্সটগুলোর মধ্যের গ্যাপটা, একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপ বাড়তে থাকবে। আর যদি কমান তাহলে কি হবে, কাছে আসতে থাকবে। এটাকে আমরা কি করে দিলাম, অটো করে দিলাম। তারপরে ভি বাই এ কি আছে, অ্যারো চিহ্ন লেফট সাইড মানে বাম দিকে দেখাচ্ছে। দ্যাট মিন্স ভার্টিক্যাল আর এই যে ভিএক্স যে ম্যাট্রিক্স অবস্থা, এটাকে কি করে আপনি যদি অপটিক্যাল দেন তাহলে একটু চাপায় ফেলছে, আবার যদি জিরো অপশন নিয়ে আসেন তাহলে আবার ম্যাট্রিক্স অবস্থায় চলে আসবে। তো আমরা এটা যে অবস্থায় আছে ম্যাট্রিক্স অবস্থায় রেখে দেব। এখানে আসলে আমাদের কোনো কাজ থাকে না বাড়ানো কমানো, এই যে দেখেন। তো এটাকে আমরা ম্যাট্রিক্স অবস্থায় রাখি। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ভি এ পাশাপাশি, ভি এ কি আছে, পাশাপাশি অবস্থায় আছে। দ্যাট মিন্স এই যে প্রত্যেকটা ভি এ বলতে কি বোঝাচ্ছে দেখেন, এই ভি এটাকে এই যে খালি ঘরটা দেখা যাচ্ছে, এটা আমরা একটু পরে বুঝবো, জাস্ট এই দুইটার পরেই এই জিনিসটা দেখব। একটা বড় হাতের টি লেখা, অ্যারো চিহ্ন উপরে নিচে। দ্যাট মিন্স যে আপনার যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে কি করবে, উপর দিকে লম্বালম্বি করবে। 100% হচ্ছে পারফেক্ট সাইজ। যত কমাবেন তত কি হবে, আমি এখানে ক্লিক করে মাউজের স্ক্রলটাকে নিচের দিকে ঘোরাচ্ছি, যত কমাবেন তত লেখাটা চ্যাপ্টা হয়ে যাবে। যত বাড়াবেন, 100% হচ্ছে পারফেক্ট সাইজ, 100-এর বেশি যত বাড়াবেন তত টেক্সটটা কি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এই যে দেখেন লম্বা হয়ে যাচ্ছে এবং এক সময় একটা টেক্সট আরেকটা টেক্সটের সাথে লেগে যাচ্ছে। ওকে, এটা আমরা 100% করে দিই। আবার টি এর নিচে অ্যারো চিহ্ন পাশাপাশি আছে, এর মানে হচ্ছে 100% তো আমরা জানি অ্যাকুরেট সাইজ, যত কমাবেন তত টেক্সটগুলো কাছাকাছি চলে আসবে। এই যে যত বাড়াবেন তত টেক্সটগুলো দূরে চলে যাবে। কমালে কি হচ্ছে, কাছাকাছি আসছে।
আর বাড়ালে দূরে চলে যাচ্ছে। ওকে ফাইন, এই জিনিসটা খেয়াল করেন। ঠিক এইটি যে কাজটা করে, এই যে উপরের ভি এ সেম কাজটা করে, হুবহু কাজ করে, বাট এই দুজনের ধর্ম আলাদা। কি ধর্ম? এইখানে ও টেক্সটগুলোকে নিয়ে কাজ করছে, মধ্যের যে গ্যাপ, এই গ্যাপটাকে নিয়ে কাজ করছে না। ও হচ্ছে টেক্সটগুলোকে নিয়ে কাজ করছে। আপনি যখন বাড়াচ্ছেন তখন দেখেন আমার লেখা কতটুকু ছিল, 100 দিলাম আমি, টেক্সটটা ছিল ঠিক এতটুকু। আমার একটু সাইজটা ছোট করে দিই, তাহলে বুঝতে পারবেন। 30 করে দিলাম। আপনি যখন এখানে টেক্সটটাকে বাড়াচ্ছেন, দেখেন বি বাংলাদেশ লেখার যে BANG বা শ্রীলঙ্কার ওই প্রত্যেকটা লেটার অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে। আর আপনি যখন VA পাশাপাশিতে কি করবেন, বাড়াবেন এটাকে, তখন সে কি করবে, সে হচ্ছে আপনার প্রত্যেকটা লেটারকে ঠিক রেখে, ওদের প্রত্যেকটা চেহারাকে ঠিক রেখে মধ্যের যে এই যে গ্যাপটা আছে, গ্যাপটাকে বাড়িয়ে দেবে। সেটা কি বুঝতে পেরেছি? ও হচ্ছে মধ্যের গ্যাপটাকে, দেখেন একটা লেটারও কিন্তু বড় হয় নাই, হেলদি হয়ে যায় নাই, বাট মধ্যের গ্যাপটা কি হলো, কমে গেল বা বাড়ে গেল। আবার কমালে কাছে যাবে, একটা সময় একটা টেক্সট আরেকটা টেক্সটের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু টিএ পাশাপাশি যে ওইটাতে কিন্তু এই ঝামেলা হচ্ছে না। টিএ পাশাপাশি যদি আপনি কমিয়ে দেন, কমতে কমতে বি যেখানে আছে ওখানেই থাকবে, লেখাগুলা সব চ্যাপ্টা হতে হতে একটা সময় ওই যে মিশে যাচ্ছে। ওকে। আর এই যে এখানে যে এই অপশন 0 পিটি দেখা যাচ্ছে, এটাকে আপনি বাড়িয়ে কমে দেখেন, ওই যে একটা টেক্সট আরেকটা টেক্সট থেকে যেখানে ছিল সেখান থেকে উপরের দিকে যাবে, কমালে নিচের দিকে আসবে। এইটারও কোনো কাজ নেই, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আপনি এই ফন্টের ভিতরে সবচেয়ে বেশি ইউজ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, স্টাইল চেঞ্জ করবেন, পিটি নিয়ে কাজ করবেন। আর এখানে এসে এই যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যবর্তী দূরত্ব নিয়ে কাজ করবেন। এবং এই যে VA পাশাপাশি, এটা হচ্ছে আপনি যদি লোগো ডিজাইন করেন, লোগোর মধ্যে বেশি ইউজ করা হয়। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। কঠিন লাগছে বেশি? আসল কেমন কি? ফারিহা নুসরাত না কি ম্যাম। আজকে ফার্স্ট ক্লাসে আসলো নাকি? ফারিহাকে তো আগে দেখি নাই। না ম্যাম, আমি মাঝখানে ছিলাম না, অ্যাকচুয়ালি আমার মানে ফোন চুরি হয়ে গেছিল। আমি অনেকদিন হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো এখন নেই, তারপরে আমি মানে আসছি কোনোভাবে ম্যানেজ করে, এই তারিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তারপরে লিংক নিয়ে আসছি, এই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা কি করতে পারছি, এখান থেকে আর কালার চেঞ্জ করবো। এই যে দেখেন, এখানে এসে আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করেন, কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা চেঞ্জ করে ফেলেন। ওকে, এই পার্টটা কমপ্লিট হওয়ার পরে এবার নিচে চলে আসি। মজার মজার কিছু জিনিস পাবো। মজার মজার জিনিস পাওয়ার আগে আমি ছোট্ট একটা কাজ করব। এটাকে এখানে রেখে দেই, এটা এখানে থাকুক। একটু কপি করে নিয়ে যাই টাইপ টুল দিয়ে। জানি না ছোটবেলার কথা মনে আছে কিনা, আমার তো এগুলো কথা খুব মনে থাকে, মনে পড়ে। ইচ্ছে করে আবার যদি ছোটবেলায় চলে যেতে পারতাম, কত
কত সুন্দর ক্লাস করিতাম। রেড কালারটা চোখে লাগতেছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব, এত কালারফুল পেন। আচ্ছা আসি, এখন আসি ফার্স্টে কি আছে, টি, শুধু একটা টি লেখা আছে, বাট এটা নর্মাল কোনো টি না, এটা হচ্ছে কি বোল্ডেড টি। আপনি কোনো টেক্সটকে সিলেক্ট করে যদি এই বোল্ডেড টিতে ক্লিক করেন তাহলে ওই টেক্সটটা কি হয়ে যাবে, আরো হেলদি হয়ে যাবে। দেখেন আমি এই টেক্সটটাকে দেখে সিলেক্ট করে এখান থেকে নর্মাল করে দিই, হ্যাঁ রেগুলার নর্মাল করে দিলাম। এখন আপনি ধরেন শ্রীলঙ্কার স্ট্রিটটাকে সিলেক্ট করলেন, এই টিতে ক্লিক করলে কি হবে, তাকে একটু বোল্ড করে দিয়েছে, দেখেন অন্যান্যদের তুলনায় সে একটু হেলদি। আবার বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন বাংলাদেশ লেখাটা অন্যান্য লেখার তুলনায় হেলদি। সবাইকে সিলেক্ট করেন, দেখেন হেলদি হয়ে যাবে, কমবে। ওকে, এটার মানে হচ্ছে ইতালিক, ঘাড় বাঁকা করে থাকবে। যারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ করেন তারা হচ্ছে এই বিষয়টা জানেন। সিলেক্ট করেন, একটু মনে হচ্ছে ঘাড়টা বাঁকা করে রাখছে, একটু অ্যাঙ্গেল। ম্যাম এফআই এর মিনিং কি? এফআই আমি তো এখনো এফআই তে যাই নাই, ওখানে যাই তারপরে বলি। ওকে, এটা কি অবস্থায় আছে, ইতালিক অবস্থায় আছে, ইতালিকটা তুলে দিই। পরের অপশনটা বলছে যে আপনি যদি ছোট হাতের অক্ষরেও লিখেন, স্মল লেটারেও লিখেন, নো প্রবলেম। যদি মনে করেন যে না আমার এই টেক্সটটাকে কি করতে হবে, আপনি চাইলে সবাইকে একসাথে ক্যাপিটাল লেটার করে দিতে পারেন। কেউ কিছু বলবেন, কেউ কিছু বলবেন? না আপু, তাহলে আনমিউট করে শব্দ শোনানোর কি দরকার? যে আমি জাস্ট কিছুক্ষণ আগে আমার টেক্সটে কি ছিল, সবগুলা ছোট হাতের ছিল, এখন কি হয়ে গেছে যে সবগুলা ছোট হাতের ছিল, শুধু ফার্স্ট লেটারগুলো বড় হাতের ছিল। আর আমি যখন এই দুইটা বড় বড় টিতে ক্লিক করলাম, সাথে সাথে সব বড় হাতের অক্ষর হয়ে গেল। ক্লিয়ার? পরেরটার কথা হচ্ছে যে তুমি যদি স্মল লেটারে লেখো, মানে তোমার লেখাগুলো যদি ছোট হাতের কোনো লেটার থাকে টেক্সটের ভিতরে, সেই টেক্সটটাকে কি করে দিবে, ক্যাপিটাল করে দিবে। বাট এখানে একটা কন্ডিশন আছে, ও কি করবে, ফার্স্ট যেই টেক্সটটা আছে বা ফার্স্ট যেই লেটারটা আছে সেই লেটারটাকে সাইজে বড় রাখবে, আর বাকি সব লেটারগুলো সাইজে একটু ছোট হবে, কিন্তু সব বড় হাতের অক্ষরে হবে। যে দেখেন সব বড় হাতের অক্ষরে হয়েছে ক্যাপিটাল লেটারে, বাট বি এর সাইজটা একটু বড়, আর এই টেক্সটগুলো একটু সাইজে ছোট, এসটা একটু বড়, বাকিগুলো সাইজে ছোট। এর পরেরটা কি, পরেরটাতে আসি। পরেরটা বোঝার জন্য আমাদের এখানে চলে আসতে হবে। আমরা ক্লাস 9-10 না, মনে হয় 8 থেকে, হ্যাঁ ক্লাস 8 থেকে 9-10, এরপরে ইন্টারে সূত্র পড়ে আসছি, এ বি এর সূত্র, এ প্লাস বি, তারপরে কি হওয়ার কথা ছিল, ম্যাডাম এটা ক্লাস 7 থেকে। ক্লাস 7 7। ছোট ভাই, আমার ছোট ভাই এই সূত্র পড়ে। হ্যাঁ আমরাও এক সময় পড়ে আসছি। তো এখানে এ প্লাস বি কি হওয়ার কথা ছিল, 2টা স্কোয়ার হওয়ার কথা ছিল, মানে উপরে হওয়ার কথা ছিল, বাট আমরা কি লিখেছি, পাশাপাশি লিখেছি। এটা কি এখন সূত্র মনে হচ্ছে? মনে হচ্ছে না 2 এর সাথে এ প্লাস বি এর গুণের সম্পর্ক। তো ধরেন আপনি কোনো একটা ডিজাইন করছেন, আমি জাস্ট এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে আপনাকে বোঝাচ্ছি, বাট তাই বলে যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রতেই শুধু এটা হবে তা কিন্তু না। আপনি এমন কোনো ডিজাইন করছেন, ডিজাইনটার মধ্যে হয়তো বা কোনো টেক্সটকে, একটা টেক্সটকে আরেকটা টেক্সটের উপরে নিতে হবে। যেমন এটার মধ্যে ধরে নিলাম, আমরা জাস্ট ধরে নিলাম
যে এই জিটাকে এন এর উপরে পাওয়ার উঠাতে হবে, পাওয়ারের মতো করে। আপনি এটা সিলেক্ট করেন, তখন জিটা পাওয়ারের মতো ছোট হয়ে যাবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি না, ম্যাগাজিনের বইয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন বইয়ের ভিতরে ছোট্ট করে কোটেশন মার্ক করে দেয়, যে একটা স্টার মার্ক দিয়ে দিল, বা নিচে টিকার মতো করে, যে নিচে টিকা দেওয়া আছে, পড়ে নিতে হয়। এইগুলা লেখার জন্য হচ্ছে এই যে কাহিনী। তখন আপনি কি করবেন, এই যাকে হচ্ছে পাওয়ার হিসেবে ক্লিক করতে রাখতে চান তাকে সিলেক্ট করেন, পাওয়ারে ক্লিক করেন, সিলেক্ট করেন, পাওয়ারে ক্লিক করেন, পাওয়ার হয়ে যাবে। আবার আমরা লগের অঙ্ক করেছিলাম, যে লগ এ প্লাস লগ বি, এ ভিত্তিক লগ প্লাস বি ভিত্তিক লগ ইকুয়াল টু লগ এ বি, এরকম করেছিলাম। এটা কি থাকে, ভিত্তি হিসাবে, মানে নিচে থাকবে, এই যে নিচের পার্টটা দেখেন এরকমটা হবে। তখন আপনি যাকে সিলেক্ট করে নেবেন সে নিচে চলে যাবে ভিত্তি হিসাবে। আর এরপরে যেটা দেখছি, সাপোজ সিঙ্গাপুরের পিছনে নিচে আপনি কি দিতে চান, আন্ডারলাইন দিতে চান, তাহলে যে আন্ডারলাইনে সিলেক্ট করব। আর যদি কোনো টেক্সটকে আপনি কেটে ফেলতে চাই, মানে স্ট্রাইক, এটা স্ট্রাইক দিতে চাই, তাহলে এই যে স্ট্রাইক অপশনটা দেব। ঠিক আছে, সবগুলো উঠে দিই আমরা। আচ্ছা, এই 8টা অপশনের মধ্যে কারো কোনো অবজেকশন আছে বা কোশ্চেন আছে? না ম্যাম। 8টা অবজেক্টের মধ্যে নেই। পরের অপশনে চলে যাই। এই যে পরের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো অপশন সব ফন্টের জন্যই যে অ্যাক্টিভ থাকবে তা কিন্তু না। কিছু কিছু ফন্টের সময় দেখবেন এই নিচের পার্টগুলো অ্যাক্টিভ হয়েছে, যেমন এসটি অ্যাক্টিভ হতে পারে, এ অ্যাক্টিভ হতে পারে, এইটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো এটার মানে হচ্ছে ফার্স্টে যেটা, ও হচ্ছে বি এর যদি এক্সট্রা কোনো স্টাইল থাকে, বিয়ের কি থাকে, এক্সট্রা কোনো স্টাইল থাকে, সেটা আমরা কি করতে পারি, ক্লিপস থেকে দেখে নিতে পারি। মানে অল্টারনেটস অফ সিলেকশন, মানে অন্য কোনো সিলেকশন আপনি ইউজ করতে চান কিনা, সেটা আমরা কি করতে পারি, দেখে নিতে পারি। ওকে, বাট এই বিটা যদি, যে কয়টা বি আছে, 2 রকমের 2টা বি দেখাচ্ছে, যে একটা হচ্ছে বড় হাতের আর একটা হচ্ছে আমরা ছোট হাতের লিখে দিচ্ছি। ক্লিয়ার? জি ম্যাম। আপনি কোশ্চেন করেছিলেন? না ম্যাম। তাহলে কে কোশ্চেন করেছিল? আমি করছিলাম। আমি কে? আমি তো হচ্ছে মুস্তাফা। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে ধরেন আমি আইতে চলে গেলাম। আয়ের কোনো যদি অন্যান্য ফাংশন থাকে, সেই ফাংশনগুলো, যে যখন দেখবেন এই যে ফাংশনাল অপশন এফআই অ্যাক্টিভ অবস্থায় আছে, দ্যাট মিনস এইটার কি আছে, অনেকগুলা চেহারা আছে। এই যে নিচে এই যেই ডট 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 চিহ্নটা দেখা যাচ্ছে, আপনি মাউসটাকে নিয়ে এসে এখানে আসবেন, অন্যান্য চেহারাগুলো আপনাকে শো করবে। আইনতে সিলেক্ট করি, দেখি তো এনেরও অনেকগুলো আছে, যে ছোট হাতের বড় হাতের। সাপোজ আমি এখানে একটা টেক্সট লিখি, বনবন, বি ও এন, বনবন আছে আমার, হ্যাঁ আছে। বনবনটা লেখার সাথে সাথে দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে ফাইন, আমরা একটু একটা কাজ করে আসি। আমার আর এটা প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেন। ওকে, নিয়ে আসেন। ঠিক আছে, এখানে আসার পর দেখেন তখন কি ছিল, শুধু এফ আই অ্যাক্টিভ ছিল, বাট এখন সাথে এই যে ও উপরের দিকে থেটার চিহ্ন যেমন হয়, থেটার চিহ্নের মতো অ্যাক্টিভ হয়ে আছে। আপনি বিটাকে সিলেক্ট করেন, শুধু বি কে সিলেক্ট করলাম। বি কে সিলেক্ট করার পর নিচে আসেন, বি এর কোনো কাজ হচ্ছে না, এখানে কোনো স্টাইল নেই, শুধু একটা স্টাইল। এতে সিলেক্ট করেন, এর কোনো স্টাইল চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এল এ সিলেক্ট করি, দেখেন
এই যে এল চেঞ্জ হয়ে গিয়েছে। আবার এটা যদি অ্যাক্টিভ করে দেন L আপু এর বি সিলেক্ট করার সময় তো এস ও সিলেক্ট হয়ে যেতেছে, এই যে এল সিলেক্ট করার সময় না, এও সিলেক্ট ওটা হয় সিলেক্ট হচ্ছে না, ওটা এটার হচ্ছে ফন্টের একটা সাইজ আছে নিচে অবধি বরাবর, মাঝে মাঝে দেখবেন এটা মনে হচ্ছে না এস সিলেক্ট ও। হয়েছে, আসলে এস সিলেক্ট হয় নাই। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখানে এটাকে বাড়ায় দিই। ওকে, শুধু বিটাকে সিলেক্ট করব। এই যে দেখেন অনলি বি সিলেক্ট আছে, বাট বি এর যে স্ট্যান্ডার্ড মার্ক সেই মার্কটা পর্যন্ত দেখাচ্ছে। এখানে বি এ আসার পর আমি এটাতে ক্লিক করি, কোনো কিছু হচ্ছে না, এখানে ক্লিক করি যে বিটা একটু চেঞ্জ হয়ে গেল। আবার যদি এটাতে সিলেক্ট করি দেখেন এই যে বি এর ডান পাশে আরেকটা ফাংশনাল চলে আসছে। এটাতে সিলেক্ট করি যে উপরে এবার একটা অপশন আসছে, আর টিতে সিলেক্ট করলে একটা পেঁচানো হাতের অপশন আসছে। মানে এখানে পাঁচটাই অ্যাক্টিভ অবস্থায় আছে এবং প্রত্যেকটারই কি আছে একটু পেঁচানো। আবার এই এটা ছোট হাতের যে তাকে সিলেক্ট করি, ফাংশন এবং এটা দুইটাই অফ করে দিলাম, শুধু ফাংশন দিলাম, কোনো কাজ করছে না। থিটার মতো যে চিহ্ন সেটা একটু ওই যে দেখেন মাথাটা মিলে যাচ্ছে। আবার এটা সিলেক্ট করি, এবার হচ্ছে মাথা উপরের দিকে চলে গেছে। আবার যদি এটাতে সিলেক্ট করি তাহলে এবার ডান পাশের যে উপরের হ্যান্ডেলটা একটু বাড়ছে। আর টিটা যদি সিলেক্ট করি তাহলে এই যে এর মতো করেই হচ্ছে, এটা যেমন একটু রাউন্ড ছিল এই জায়গাটা এসে ঘুরে রাউন্ড হয়েছে, বাট টিটা যখন অ্যাক্টিভ করছি তখন কি হচ্ছে এখানে এসে একটু হেলদি হয়ে যাচ্ছে। তো ধরেন এইচটাকে সিলেক্ট করে আমরা শুধু এইচের এখানে ফাংশন থিটা সব বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমার রিয়েল এইচ, ফাংশনাল কোনো কাহিনী নাই, থিটার মতো একটা ওই যে উপরে পেঁচানো হাতের লেখার মতো আসবে। এতে ক্লিক করলে কি হবে, অনেক বড় হবে, দূর পর্যন্ত যাবে। এখানে সিলেক্ট করলে কি হবে, ছোট্ট একটা আসবে, আর টিতে সিলেক্ট করলে ডান দিকে যাবে। তো আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে হয়তো বা এগুলো আপনি যেমন জিটা সিলেক্ট করি সব বন্ধ করে দেন, এটা হচ্ছে রিয়েল জি, এটা দিলে এরকম আসবে। ওকে ফাইন, মানে আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনের উপর ডিপেন্ড করে হতে হবে যে এটা ভালো লাগছে। এলটাকে সিলেক্ট করি, রিয়েল এল, ডিটাকে সিলেক্ট করি, ডিটাকে বন্ধ করে দিই। দেখেন আপনি চাইলে কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন অন্যরকম করে। আশা করি এখানে কারো কোনো প্রবলেম হবে না। তবে আরেকটা কথা মনে রাখবেন, এই যে স্টাইলগুলো দেখালাম, স্টাইলগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই রকম থাকবে না, সবার ক্ষেত্রে একই রকম হবে না, ভিন্ন ভিন্ন হবে। এক এক টেক্সটের জন্য এক এক রকম স্টাইল হবে। এবার চলে যাই, প্যারাগ্রাফটা বাকি আছে। ওকে ফাইন, সাপোজ আপনাকে একটা ম্যাগাজিনের কাভার করতে দেওয়া হলো, অথবা ম্যাগাজিনের একটা পেজ ডিজাইন করতে দেওয়া হলো। ওই ম্যাগাজিনটার ভিতরে এরকম আছে, ধরেন কি বলবো, আচ্ছা লিখি ম্যাগাজিন ডিজাইন, না
সাপোজ এইটাই, অথবা ধরেন একটু যদি আলাদা করে দেখাই, ধরেন এই ডিজাইনটাই, এই যে টেক্সটগুলো লিখেছে, এই টেক্সটগুলো আপনি কিভাবে লিখবেন? কেউ একজন বলেন তো। আমি একটা কর্পোরেট ফ্লেয়ার ডিজাইন করেছি। ডিজাইনটার মধ্যে দেখেন যে লরেম ইপসাম ডলরসিড বা যে একটা ডেমো লেখা আছে, ডেমো লেখাটা ঠিক এতটুকু জায়গায় বসানো হয়েছে। এরপরে যে এখানে একটু টেক্সট বসিয়েছে, এখানে একটু টেক্সট, এখানে একটু টেক্সট, কি সুন্দর একদম সোজাসুজিভাবে আছে। এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন বা এই টেক্সটগুলো কিভাবে লিখবেন? কেউ একজন বলেন। ম্যাম পেন টুল দিয়ে পেন টুল দিয়ে কি? পেন টুল দিয়ে কি করবেন? টুল দিয়ে ম্যাম। ম্যাম পেন টুল দিয়ে এটার উপরে ইয়ে করে লিখবো নাকি টাইপ টুল দিয়ে? টাইপ টুল দিয়ে লিখবো, বাট লেখার পর আপনি মানে কিভাবে লিখবেন? ধরেন আমি আপনাকে 3টা সেন্টেন্স দিলাম বা 4টা সেন্টেন্স দিলাম এবং বললাম যে তুমি এতটুকু জায়গার ভিতরে লিখবে, কিভাবে লিখবেন? এন্টার দিয়ে ম্যাডাম লিখবেন? কিবোর্ড দিয়ে লিখবো। ঠিক আছে, ম্যাডাম নরমালি যেভাবে লিখি ওইভাবে লিখবো। হ্যাঁ বলেন। টাইপ টুল দিয়ে ম্যাডাম লিখবো। হ্যাঁ, টাইপ ম্যাম লিখে মেবি ফন্ট ছোট করে ফেলতে হবে। ওটা তো করতেই হবে, এত ছোট ছোট মানে এত এত লেখা বসাইতে গেলে তো ফন্ট ছোট করতেই হবে। সেটা না, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওরা একটু দূরে নিয়ে যাই। প্রশ্নটা করো তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, দেখাচ্ছি। ধরুন আমি 18 বিট দিলাম। আচ্ছা, আপনাদেরকে এই যে দেখেন, ও যে এখানে লিখছে লরেম ইপসাম ডলরসিড্যামিড, লরেম ইপসাম লরেম ইপসাম, এটার মানে কি? সব জায়গায় লরেম ইপসাম, এটা হচ্ছে ডেমো টেক্সট। আপনি অনেক ডিজাইন ঘুরে ঘুরে দেখবেন, দেখবেন শুধুমাত্র এই লেখাটাই আছে, হুবহু লেখাটা কপি করছে। এটা কেন কপিরাইট হচ্ছে না? বিকজ এই টেক্সটটা হচ্ছে উইদাউট কপিরাইট। আপনি টেক্সট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন অ্যাজ এ স্যাম্পল হিসাবে, সেটা পার্সোনাল ইউজ হোক, কর্পোরেট ইউজ হোক, কমার্শিয়াল ইউজ হোক, একদম ফ্রি। আপনাকে এর জন্য কেউ কপিরাইট ইস্যুস দেখাবে না। কোথায় পাবেন? গুগলে গিয়ে জাস্ট লিখে সার্চ দেন লরেম, হ্যাঁ চলে আসে এখানে। আর তার চেয়েও বড় কথা, যে এখান থেকে আপনি কি করবেন? কপি করে নিয়ে যাবেন। তার চেয়েও বড় কথা, এখন আমাদের সফটওয়্যার এতটাই আপডেট হয়েছে, বিশেষ করে মেবি 18 থেকে শুরু। আপনি যখন টেক্সট লিখছেন তখন একটা লরেম ইপসাম পর্যন্ত, মানে ও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কি করতে পারে? লেখা, এই যে দেখেন ডেমো লেখা যে সেটা বসায় দিছে অলরেডি। আচ্ছা, আমরা এটা চাচ্ছি না, আমরা অন্য কিছু চাচ্ছি। আমি একটা টেক্সট কপি করে নিয়ে আসি। হ্যাঁ, সাপোজ আমাকে এই 3টা সেন্টেন্স দেওয়া হলো, এক লাইন, ধরেন এই বুক পর্যন্ত দেওয়া হলো, এতটুকু দেওয়া হলো, যে এতটুকু লেখা এইখানে ঠিক যেমনটা দেখা যাচ্ছে যে টাইপ স্ট্রিং এর পরে তারপরে ইন্ডাস্ট্রি শুরু হবে, আবার ডামির পরে টেক্সট শুরু হবে, গ্যালারির পরে অফ, বুকে শেষ, এইরকমটাই আমাকে লিখতে হবে। আমি এখানে গেলাম, যাওয়ার পরে ফটোশপে আসি, এখানে কি করলাম? পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন মাথায় হাত, কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না, কোথায় চলে গেছে। যদি ছোট করে দেখি, মোটামুটি অনেক দূর পর্যন্ত টেক্সট চলে আসছে, এই পর্যন্ত। এই পর্যন্ত কি হয়েছে? টেক্সট
টেক্সট চলে আসছে। ওকে, আমি একে সিলেক্ট করি আর একটু ছোট করে দিই। ছোট করে দিলাম, বাট বেশি ছোট করলেও তো ঝামেলা, কিছু বোঝা যাবে না। কি ছিল যেন, টাইপেস্টিং। এই যে টাইপেস্টিং পেয়েছি, টাইপেস্টিং এর পরে ইন্টার, এরপরে কি ছিল, ডামি, ডামির পরে ইন্টার টেক্সট, এরপরে গ্যালারির পরে ইন্টার অফ বুক। আমাদের লেখা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল, লেখাটা খুব সুন্দরভাবে হয়েছে, বাট আমরা একটা ঝামেলা পাকায় ফেলছি। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবো। জুম ইন করি, এখানে চলে আসি, টুলটা সিলেক্ট করি, ইন্ডাস্ট্রির আগে একটা স্পেস আছে। ওকে, আমরা খুব সুন্দরভাবে কি করলাম, ইন্টার দিয়ে দিয়ে লিখে আসছি। যে আপনাকে যখন এই টেক্সটটা কোনো ওয়ার্ড ফাইলে বা কোথাও দেওয়া হলো, আপনি দেখে দেখে লিখছেন, অথবা সে হাতে লিখে দিল, সেটাও দেখে দেখে লিখছেন। লেখার পর সে বললো যে এতটুকু জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে। আপনি টাইপিস্টিংয়ের পরে কি দিলেন, ইন্টার দিলেন, দেওয়ার পর ইন্ডাস্ট্রিতে এসে আবার ইন্টার। এখন দেখেন বাম পাশে সব সুন্দর জাস্টিফাই আছে, ডান পাশে কি সেম অবস্থায় আছে যেমনটা আমরা এখানে দেখেছিলাম, এখানে যেমন প্রত্যেকটা লেখা। তাহলে এখন আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করার জন্য একটা ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, আপনি যখন টাইপ টুলটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর আপনাকে তো অবশ্যই আপনার ডিজাইনের মধ্যে, আপনার মাথায় থাকবে যে আমি আমার ডিজাইনের মধ্যে ঠিক এতটুকু জায়গায় এই টেক্সটটা বসাবো। হ্যাঁ, এতটুকু জায়গার বাহিরে যাবে না। আপনি ওই জায়গাটুকুকে কি করবেন, ড্র্যাগ করেন। মানে আমি এইখান থেকে লেখাটা শুরু করব, মাউসে ক্লিক করে চেপে ধরে এই যে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে কতটুকু জায়গা আমার লেখা হবে ঠিক এতটুকু জায়গায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর পেস্ট করেন। আর এই যে দেখেছেন, এই পর্যন্ত টেক্সট কপি করাই আছে অলরেডি। অ্যাডোবি কি করেছে, ওটাকে কি বলে, ডেমো যে টেক্সটগুলো অলরেডি অ্যাড করে দিয়েছে। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমার লেখাগুলো। আমার লেখাগুলো পেস্ট করে দেওয়ার পরেও প্রবলেম রয়ে গিয়েছে। কি প্রবলেম? এই যে দেখেন টাইপেস্টিং এখানে থাকার কথা, এই জায়গাটায় চলে আসছে। কেন চলে আসছে? টাইপেস্টিংটাকে যদি আমি এখানে আনতে চাই, হয়তো বা আই পর্যন্ত আসবে, এনজিটা এখানে নিচ্ছে না, সাপোর্ট করছে না। আমি এখানে যদি লাইনটাকে আর একটু বড় করে দিই, আবার সাপোর্ট করে। এরপরেও তো লেখাগুলো সোজা হলো না, টেক্সটগুলো কি হলো না, সোজা হলো না। তার মানে কি করতে হবে, আপনি সবগুলো টেক্সটকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই যে প্যারাগ্রাফ লেখাটা, প্যারাগ্রাফে চলে যান। অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। এরপরের গুলো হচ্ছে জাস্টিফাই, যে তিনটা দেখতে পাচ্ছেন, লেফট জাস্টিফাই। হ্যাঁ, কেউ কিছু বলবেন, কিছু বলবেন কেউ? এটা হচ্ছে লেফট জাস্টিফাই, মিডল জাস্টিফাই, রাইট জাস্টিফাই। দ্যাট মিনস আপনি যদি এটাতে সিলেক্ট করেন, কি হবে, সবগুলো টেক্সট খুব সুন্দরভাবে জাস্টিফাই হয়ে বসে যাবে। যদি আপনি মিডল জাস্টিফাই করেন তাহলে মিডলে এসে বসবে, আর যদি রাইট জাস্টিফাই করেন তাহলে ডান পাশে এসে বসবে। ওকে, লেফট জাস্টিফাই করে দিলাম। তো এটাকে আমি একটু ছোট করে দিলেও আর ঝামেলা হবে না, আমার টেক্সটগুলো সুন্দর করে বসে গিয়েছে। তো আপনি এখন যত ছোটই হোক না কেন, যেমন এতটুকুর মধ্যে আমাকে লিখতে হবে। ওকে, আপনি লিখলেন, অনেকগুলো লেখা, ক্যারেক্টারে চলে আসেন, ফন্টের পিটি ছোট করে দেন, সুন্দরভাবে কী হবে, বসে যাবে টেক্সটগুলো। আবার ধরেন আপনাকে এইটুকুর মধ্যে কী করতে হবে, লিখতে হবে। ওকে, ছেড়ে দেন, দেখেন সুন্দরভাবে লেখাগুলো বসে যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এটা কিভাবে করলাম, টাইপ টুলটা সিলেক্ট করে জাস্ট আপনি
যতটুকুর মধ্যে লিখতে চাচ্ছেন অতটুকু জায়গা ড্র্যাগ করেন, এই যেভাবে ড্র্যাগ করে না, তারপরে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আপনার লেখাগুলো পেস্ট করে দেন। লেখাগুলো এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে, বলেন এতটুকুর মধ্যে কার কি প্রবলেম? কোনো প্রবলেম নেই। ওকে, মধ্যে দিয়ে কে আনমিউট করে শব্দ শোনালেন? হ্যালো আপু, ওই ইলেকট্রিসিটি চলে গেছিল, তাই ক্লাস থেকে চলে আউট হয়ে গেছিলাম। আচ্ছা, কখন গিয়েছে, কখন আসলো? আপু মাত্র আসছে, আর আজকে ইলেকট্রিসিটি সকাল থেকেই প্রবলেম করতেছে, বারবার যাচ্ছে আসতেছে। ঠিক আছে, যদি আমার প্রয়োজন হয় আমি অবশ্যই আনমিউট করব, তারপরে হচ্ছে কোশ্চেন করব। প্রয়োজন না হলে আনমিউট করার দরকার নেই, মনোযোগ দিয়ে ক্লাস করব। ওকে, আচ্ছা, আমাদের এখানে টেক্সটের সব কারবার শেষ, কথা যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু শিখে ফেলেছি। এরপরের অপশনে আসি, ভার্টিক্যাল টাইপ 2। এটার মানে হচ্ছে যে লেখাগুলো কি হবে, উপর থেকে নিচের দিকে যাবে। আমরা যখন খাতায় লিখি কি করি, লেফট থেকে রাইটে লিখি, বাম থেকে ডান দিকে লিখে যাই। বাট আরবি ভাষা হচ্ছে ডান থেকে বামের দিকে আসে, তাই না? সেটা যেটাই হোক, আপনি ডান থেকে বামে লেখেন আর বাম থেকে ডানে লেখেন, বাট লেখাগুলো হবে হরিজন্টালি। হরিজন্টাল মানে বলতে এই যে পাশাপাশি, এইভাবে রো বরাবর। ভার্টিক্যাল মানে হচ্ছে কলাম বরাবর লেখা হবে। কি হবে, কলাম বরাবর লেখা হবে। সেটা উপর থেকে নিচের দিকেও লেখা হতে পারে বা নিচের থেকে উপরের দিকেও লেখা হতে পারে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো লেখাগুলো অলওয়েজ কি হবে, ডান থেকে বামের দিকে যেতে থাকবে। যেমন আমি লিখলাম, আমি এখানে একটু পিটিটা বড় করে দিই। সাপোজ আমি লিখলাম বাংলাদেশ, ইন্টারে প্রেস করলাম, ইজ এ বিউটিফুল, ইন্টারে প্রেস করলাম, কান্ট্রি। এতটুকুই লিখলাম, বেশি কিছু লিখলাম না, ফুল স্টপ দিলাম। দেওয়ার পর দেখেন কি হলো, টেক্সটটা ঠিকই আছে, বাট এই যে উপর থেকে নিচের দিকে মানে ভার্টিক্যালি লেখাটা হচ্ছে লেফট বরাবর চলে যাচ্ছে। এখন আপনি এটাকে কি করতে পারেন, টাইপ যখন সিলেক্ট করেছেন আর যখন এই মিডল অ্যালাইনমেন্ট দিবেন, তারা সবাই হচ্ছে মিডল বরাবর থাকবে। প্রত্যেকে কি বরাবর থাকবে, মিডল বরাবর থাকবে প্যারাগ্রাফে আসে। আর এটা হচ্ছে লেফট বরাবর চলে যাবে সবাই, মানে সরি বটম বরাবর, একদম বটম বরাবর আসবে। এটা হচ্ছে টপ বরাবর, মানে উপর বরাবর সমান থাকবে। আর এটা হচ্ছে মিডল বরাবর। আর যদি জাস্টিফাই করে লিখেন তাহলে উপর থেকে জাস্টিফাই সব দেখেন এই যে বাম দিকে আসছে, লেফট সাইডে। দ্যাট মিন্স ডান দিক থেকে লিখে বামে আসবে, ডান দিক থেকে লিখে লেফটে আসবে, ডান থেকে লেফটে। এই যে সবগুলো অ্যালাইনমেন্টে দেখেন এটাই শো করেছে। ওকে, আর পরেরটা যে দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল অথবা হরিজন্টাল টাইপ মাস্ক টুল। ভার্টিক্যাল মানে ভার্টিক্যালি সে মাস্কিং করবে, আর হরিজন্টাল মানে হরিজন্টালি মাস্কিং করবে। এই মাস্কিংটা আপনাদেরকে কি মাস্কিং শিখিয়েছিল জাহিদ স্যার? জি ম্যাম। ওকে, টেক্সটের মাস্কিং শিখিয়েছে, টেক্সট দিয়ে? না না ম্যাম, শুধু পিকচার শিখেছে। মানে শেপ দিয়ে পিকচার মাস্কিং করেছে, এটাই তো? জি ম্যাম। আচ্ছা, টেক্সট দিয়েও মাস্কিং করা যায়, আমরা এখন দেখব। চলুন, আপনি ওই যে মাস্কিং করছেন সেই মাস্কিংটা কি করতে পারেন, এখানেও মাস্কিং করতে পারবেন এই টেক্সট দিয়েও। আচ্ছা, এইটা দেখার আগে এই দুইটা দেখার আগে আমরা হরিজন্টালিটা দেখে আসি যে নর্মালি আমি কিভাবে মাস্কিং করব। সাপোজ আমি এখানে ওই যে কি যেন লিখেছিলাম, আচ্ছা LEDP এটাই লিখি, LEDP লিখলাম, ফন্টটাকে চেঞ্জ করে দিই বোল্ড করে,
এতটুকু লিখলাম, ওকে ফাইন। আমি একটা ইমেজ নিয়ে আসি আমরা, চলেন। ওকে, এই ইমেজটাকে আমরা নিয়ে আসি। আচ্ছা, আমি ছবি কপি করে নিয়ে আসছি কারণ গুগল থেকে, তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য গুগল থেকে সরাসরি কপি করে ইমেজ নিয়ে আসছি। বাট আপনারা এই কাজ করবেন না। আপনারা যখন শিখবেন, শেখার জন্য আপনি যত খুশি কপি করেন, হুবহু কপি করেন, যে কারো ডিজাইন কপি করেন, শেখার জন্য আপনাকে কেউ না করবে না, কেউ বাধা দিবে না। কিন্তু কোনো কাজের ইউজ করার জন্য আপনি কখনোই কপি করবেন না, সেটা গুগল থেকে হোক, অন্য কারো ডিজাইন হোক, কপি করা যাবে না। আপনাদের সাথে কি আমি শেয়ার করেছিলাম যে কপিরাইট হবে না এমন কিছু সাইট যেখান থেকে আমরা ছবি আনতে পারবো, এইচডি ইমেজ? না ম্যাম, এমন কিছু বলা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলেন এগুলো না, বুঝছেন? পিকজাবে হ্যাঁ পিক্সেল হ্যাঁ হ্যাঁ এই সাইটগুলো না, হ্যাঁ দিছিলেন হাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। ওই সাইটগুলো থেকে আপনি ফ্রিতে কি করতে পারবেন, যে কোনো ছবি নিয়ে আসতে পারবেন, ডাউনলোড করতে হ্যাঁ পারবেন। ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। ওকে, আমরা ছবিটা নিয়ে আসি, একটু বড় করে দেই। ওকে, ইমেজটা নিয়ে আসলাম, ফাইন। লেয়ারটাকে অ্যাক্টিভ করি। আপনি শেপে যখন শেপ দিয়ে কি করেছিলেন, মাস্কিং করেছিলেন, আপনি দুইভাবে মাস্কিং করতে পারবেন। এক, জাস্ট লেয়ারটা সিলেক্ট করবেন, মানে ইমেজের লেয়ারটা। মনে রাখবেন, ফটোশপে মাস্কিং করার সময় আপনার ছবির লেয়ার থাকবে উপরে, ইমেজের লেয়ার থাকবে উপরে, আর আপনার শেপ হোক, টেক্সট হোক, যেটাই হোক না কেন, তার লেয়ার থাকবে নিচে। বাট ইলাস্ট্রেটরে আবার উল্টা। ইলাস্ট্রেটরে গেলে দেখবেন এটা উল্টা হয়ে গেছে। তো লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করার সাথে সাথে মাস্কিং হয়ে যাবে। এবং ফটোশপে একটা সুবিধা আছে, আপনি ছবিটাকে কি করতে পারবেন, মুভমেন্ট করাতে পারবেন। এই যে মুভ করিয়ে, যে ঠিক মতো বসেনি তখন আপনি মুভ করিয়ে ছবিটাকে বসাতে পারবেন। একটু দূরে আসলে দেখেন যে ব্ল্যাক হয়ে গিয়েছে, তার মানে মাস্কিং এর ব্ল্যাক পার্ট চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে মাউসটাকে একটু হালকা, জাস্ট মাউসটাকে নিচে নামাচ্ছি, আমি কোনো কিছু প্রেস করি নাই, ড্র্যাগও করিনি। ওকে, মাউসটাকে আপনি যখন হালকা নিচে নামাচ্ছেন, আমার কাজ করছে না, মাউসটাকে আপনি কি করবেন, হালকা নিচে নামাবেন। এই যে এই জায়গাটায় যখন চলে আসবে, এই যে লাইনটাতে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন। অল্টার চেপে ধরে যদি ক্লিক করেন, অটোমেটিক্যালি মাস্কিং হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। ফার্স্ট অপশন বলেছি রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দ্বিতীয় অপশন হচ্ছে এই মিডল পয়েন্টে মাউসটা নিয়ে এসে অল্টারটা প্রেস করে ধরেন, এরপরে ক্লিক করেন, মাস্কিং হয়ে যাবে। ক্লিয়ার? তো এই মাস্কিংটা আমরা দেখলাম। এখন আমরা এলইডিপি চোখ, দ্বিতীয় অপশনটা একবার বলুন তো। দ্বিতীয় অপশন হচ্ছে জাস্ট লেয়ার, ছবির লেয়ারটার এই নিচ পর্যন্ত, এই যে এই লাইনটা আছে না, ছবির লেয়ার এবং নিচে যে শেপ থাকুক বা টেক্সট থাকুক, এই লাইনটাতে আসবেন, অল্টার প্রেস করে ধরবেন। এই যে এরকম একটা চিহ্ন আসবে, অল্টার প্রেস করে ধরলে এরপরে ক্লিক। বুঝতে পেরেছি। মাস্কিংটা উঠায় দিই আর নিচের এলইডিপি চোখ উঠায় দিই। এরপরে আমরা হরিজন্টাল টাইপ মাস্কিংটা সিলেক্ট করি, এগুলোর চোখ বন্ধ করে দিই। খেয়াল করে দেখেন, যখনই আমি এই যে মাস্ক টাইপ সিলেক্ট করে কিছু লেখার চেষ্টা করব, সাথে সাথে কি হবে, সাথে সাথে কি হবে, আপনার স্ক্রিনের
চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আমি কিছু করি নাই, পিসি একটু লোড নিল। কি করেছি যে যখনই আমি মাস্কিং টেক্সটটা সিলেক্ট করে একটা ক্লিক করেছি, ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে, পিঙ্ক কালার হয়ে যাবে। এতক্ষণ লাগে লোডিং নিতে? আমি এতটুকু টেক্সট রাখি, লরেম পর্যন্ত রাখলাম। ইন্টারে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে সিলেকশন হয়েছে, সিলেকশন হলো। এখন আমি যদি কোনো ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা ওপেন করলাম, ইমেজটা টেক্সটের যতটুকুর মধ্যে থাকবে, কন্ট্রোল টি, সরি একটু ছোট করে দেই, দেখেন যে কেটে ফেলছে। কি করছে, কন্ট্রোল জে দেন, জে দেওয়ার সাথে সাথে এটাকে আই বন্ধ করে দেখেন এই যে অটোমেটিক্যালি মাস্কিং করে দিয়েছে। ক্লিয়ার বিষয়টা? দেখেন আবার আমি ছবিটা ওপেন করি, ওহো ছবিটার তো এটা রেখে দিছে। ওকে, এবার ঠিক আছে, এলইডিপি ডিলিট করে দিই। আমি ছবিটার উপর একটা টেক্সট কি করতে চাই, মাস্কিং করতে চাই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম ধরেন এতটুকুই লিখলাম। লেখার পর যখন ইন্টারে প্রেস করব, প্রেস করার পর এই যে সিলেকশন চলে আসছে, সিলেকশনটা চলে আসলো। আমি একটু নিচে নামিয়ে দিই, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে একটু নিচে নামালাম। এখন আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন, দেখেন কত কিছু করতে পারেন। এটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন, কন্ট্রোল জেড, পিছনে যাই, চাইলে এটাকে রাখবেন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ডিলিট করে দিতে পারেন, কন্ট্রোল জেড ব্যাকে যাই, অথবা কন্ট্রোল জে, আই এর পরে যে জে, জেতে প্রেস করার পর এই যে এটাও হতে পারে। আবার ব্যাকে যাই, অথবা শুধু কন্ট্রোল জে দেওয়ার পর দেখেন মাস্কিং হয়ে যাচ্ছে। ঝামেলা মনে হচ্ছে খুব। না ঝামেলা নাই, ঠিক আছে। আচ্ছা আপু, এই অবস্থায় কি মানে এইভাবে মাস্কিং করলে কি ভিতরের ছবিটা কি নাড়াচাড়া করানো যাবে, না ফিক্সড হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে, এটা ফিক্সড হয়ে গিয়েছে, কারণ এটাকে আপনি টোটালি কেটে ফেলেছেন। ওই যে ডট 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 সিলেকশন আসছে না, সিলেকশন দিয়ে টোটালি আমি ছবিটাকে কেটে ফেলেছি। আমার ছবিটা কিন্তু আছে, যে নিচে ছবিটা আছে, মানে ছবিটার আমি একটা কপি করে, কন্ট্রোল জে দেওয়া মানে কপি করেছি, সে ক্লিপিং মাস্ক করে কপি করে ফেলেছে অলরেডি, যে কারণে এখন মুভমেন্ট করাতে পারবো না। সো এই দুইটার মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে সিলেকশন অবস্থায় আপনি মাস্কিং করেছেন, আর একটা হচ্ছে নর্মাল টেক্সট থাকা অবস্থায় মাস্কিং করেছেন। আপনার দুইটাই প্রয়োজন হতে পারে। সিলেকশন থাকা অবস্থায় আপনি, আমরা যে মকআপ করি না, ফ্রি ফ্রি যে মকআপগুলো ডাউনলোড করে নিয়ে আসি, মকআপগুলো করা হয় হচ্ছে ওই যে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে ক্লিপিং মাস্কের মাধ্যমে মকআপগুলো বানানো হয়। বাট আমরা এখন যে মাস্কটা দেখলাম এটা হচ্ছে টোটালি মাস্ক, টেক্সট মাস্ক বলেন, শেপ মাস্ক বলেন। যেমন আমি ছবিটাকে ওপেন, এটাকে অফ করে দেই, এই ছবিটাকে আবার ওপেন করি। আপনাদেরকে শেপ দিয়ে মাস্কিং দেখানো হয়েছিল, স্যার আপনাদেরকে শেপ দিয়ে কি দেখিয়েছে, মাস্কিং দেখিয়েছে। সেম জিনিসটা, যে এই যে শেপটা আছে, শেপটার মাস্কিং আপনি করতে চাচ্ছেন,
তাহলে ইমেজটা থাকবে উপরে, শেপটা নিচে। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, শুধু শেপটার ভিতরে কি হলো, ইমেজটা চলে আসলো। তখন আপনি ইমেজটাকে মুভ করতে পারছেন। বাট আপনি যদি এই কাজটা না করে লেফটটা ডিলিট করে দিই, এইখান থেকে একটা সিলেকশন মানে পাথ মোডে কি করলেন, একটা শেপ নিয়ে আসলেন। শেপ নিয়ে আসার পর এখন যদি সরাসরি ডিলিটে প্রেস করেন, মধ্যে থেকে ডিলিট হয়ে যাচ্ছে। যদি ইনভার্স করে তারপর হচ্ছে ডিলিট করেন, ইনভার্স করে দেওয়ার পর ডিলিট করলে চারপাশে সব ডিলিট হয়ে যাচ্ছে। আর যদি কন্ট্রোল জেতে প্রেস করেন তাহলে কি হবে, নিচের ছবিটা ঠিক রেখে, নিচের ছবিটা ঠিক থাকবে, ওর কোনো হ্যাম্পার হবে না, বাট আপনি আলাদাভাবে একটা শেপ ক্রিয়েট করে ফেলেছেন। এর চারপাশে কি হলো, ডিলিট হলো। কপি করে যেটা আর কি মাস্কিং করা। জানি এতটুকু সময়ের মধ্যে আসলে সবারই হয়তোবা মনে হচ্ছে যে খুব কঠিন, পারবো কিনা। আসলে খুবই সহজ, টেনশন নেওয়ার কিছু নাই। আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই টাইপ টুল দিয়ে আপনি কি কি করতে পারেন আমাকে একটু দেখাতে হবে। মাস্কিং হোক, সেটা টাইপের কোনো ক্যাটাগরি হোক, কি পারেন এটা আমাকে দেখাবেন। আমরা টাইপ টুল শেষ করে একটু নিচের টুলটাতে চলে আসি। এখানে দুইটা টুলস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলের কাজ কি, আমি সাপোজ একটা শেপ নিলাম, হ্যাঁ, শেপ নেওয়ার পর আমরা তো এটাকে পাথ মোড বলছি, তো আমি পাথ সিলেকশন টুল সিলেক্ট করলাম। এটা কি কোনো কাজ করবে? কোনো কাজ করছে না, কারণ এখানে পাথ সিলেকশন টুল মানেই হচ্ছে যে এই সিলেকশনকে নিয়ে কাজ করবে তা কিন্তু না। এটা টোটালি, এই দুইটা টুলস টোটালি অ্যাডভান্স সফটওয়্যারের টুল, মানে অ্যাডভান্স টুল। আমি এখান থেকে একটা শেপ নিলাম, এখান থেকে একটা শেপ নেওয়ার পরে শেপের কালারটা একটু হালকা চেঞ্জ করে দিই, ভালো কোনো কালার দিই যাতে বুঝতে পারে। আমি একটা শেপ ক্রিয়েট করলাম। এমন তো হতে পারে যে আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে শেপটাকে একটু চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি কি করব, পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে আপনি যখন এখানে এসে ক্লিক করবেন, ওর কাজ হচ্ছে, ও দুইটা কাজ করতে পারে। এক, মুভ করাতে পারে। দুই, অ্যাঙ্কর পয়েন্ট কোথায় কোথায় আছে সেটা দেখাতে পারে। তিন, বেস লাইন কিভাবে চলে গিয়েছে সেটা দেখাতে পারে। এই তিনটা কাজও করতে পারে। মুভ করাতে পারে, অ্যাঙ্কর পয়েন্ট শো করতে পারে, বেস লাইন কোথায় কোথায় আছে সেটা দেখাতে পারে। ওর কাজ হচ্ছে এটা। মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যেমন এটাকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, সাপোজ আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে কাজ করব, আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে একটা ক্লিক করবেন। আমি এই পয়েন্টটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ। দেখেন একটু আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না, সবগুলো হোয়াইট কালারের মতো হয়ে আছে, মানে চারপাশে বর্ডার ব্ল্যাক, ভিতরে ফাঁকা। আপনি যে পয়েন্টটা সিলেক্ট করবেন সাথে সাথে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখন আপনি এই পয়েন্টটাকে কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। মনে আছে কন্ট্রোল টি দিয়ে ডিস্টোর্ট, স্কিউ, পার্সপেক্টিভের কাজ করেছিলেন? জি ম্যাম। এটা হচ্ছে ওইরকমই একটা কাজ। আবার ধরেন আমি এই পয়েন্টটাকে নাড়াবো, এটাকে যে এসে একটা ক্লিক করেন, মানে অ্যাক্টিভ করেন। এগুলো ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করার পর এই যে এটাকে নিয়ে কাজ করবেন। অথবা আমি একসাথে এই দুইটাকে নিয়ে কাজ করতে চাই, তাহলে একটু কষ্ট করে শিফট চেপে ধরে এখানে এসে ক্লিক করেন, দুইটাই অ্যাক্টিভ। এখন আপনি মুভ করেন, দেখেন দুইজন একসাথে মুভ করছে। তো এমন হতে পারে না যে আমি একটা ডিজাইন করছি, ডিজাইনের মধ্যে সাপোজ, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন নূরের সাফা। যে শেপ টুলটা এই যে মুভ করানোর পরে যখন এন্টার দেওয়া হয় তখন কালারটা চেঞ্জ করার
মানে যায় না মনে হচ্ছে, এরকম একটা অপশন আসে না আমার এখানে, কেন কালার চেঞ্জ কালার চেঞ্জ করার অপশনটা। হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যাবে। আপনি একটু কষ্ট করে শেপটাকে মানে ওই যে কোনো শেপ একটা মোড সিলেক্ট করেন, এরপরে কালার চেঞ্জ করেন। অন্য কোনো টুলসে থাকলে কাজ করবে না, একটা শেপ সিলেক্ট করে নেন। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি এই পয়েন্টটাকে কি করে না এই পয়েন্টটাকে সিলেক্ট করব, ক্লিক করেন। ক্লিক করে এই পয়েন্টটাকে নাড়াতে চাই, শিফট চেপে ধরে আমি এই মাথায় নিয়ে আসলাম। আবার এই পয়েন্টটাকে নাড়িয়ে আমি এতটুকু করতে চাই, যে এরকম কিছু আমি রাখতে চাচ্ছি। আপনি বোঝাতে চাচ্ছেন এখন এটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? জি জি। এখন তো কালার আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমি তো এখন মুভ টুলে আছি। অন্য কোনো টুলসে থাকলেও কালার চেঞ্জ হবে না, আপনাকে আসতে হবে হয় পেন টুল সিলেক্ট করেন, নয়তো শেপ টুল সিলেক্ট করেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। এই তিনটা টুলসে যে কোনো একটা সিলেক্ট করে আপনাকে কি করতে হবে, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি। আর কিছু বলবেন সাফা? আমি বারবার আপনাদেরকে বলেছি কথা প্রয়োজন হলে আনমিউট করবেন, কথা শেষ মিউট করে দিবেন, ওকে? আচ্ছা, তো এমনও তো হতে পারে যে আমি ঠিক এইরকমটা চাচ্ছি না, আমি এই শেপটাকে একটু রাউন্ড করতে চাচ্ছি, এই দিক থেকে এইভাবে এসে রাউন্ড হবে। আপনি ওই ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এসে এখানে ক্লিক করেন। এই যে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট, বাট একটা কাজ করছে না। একটু কষ্ট করে পেন টুলে চলে যান, সেখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে এসে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন। ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, ক্লিক করেন, উপরে ওঠান, নিচে নামান। এটা উপরে থাকলো, এটাকে আমি নিচে নামিয়ে দিলাম। কার্ভেচার টুলটা সিলেক্ট করি, কার্ভেচার টুলটা দিয়ে এই হেডলাইনটাকে ডিলিট করে দিতে চাই। একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখানে কি করলাম, আমি এখন এই ডিরেক্ট কার্ভেচার টুলটা দিয়ে যে আমি চাচ্ছি এই পয়েন্টটাকে নাড়াতে। আচ্ছা, এখন আর আমার কার্ভেচার টুল দরকার নেই, পয়েন্টটাকে মুভ করে দিছি। আমি আবার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করে উপরে নিয়ে যাব। অবশ্যই শিফট চেপে ধরবো যাতে স্ট্রেট থাকে। আর বাকিগুলোকে আপনি এখন মুভ করান, যেটা একটু নিচের দিকে আসবে, এটা একটু নিচে থাকবে, এটা আবার উপরের দিকে যাবে, এটা একটু বামে গেল। কেমন আঁকাবাঁকা হয়ে আছে, রাইট? আঁকাবাঁকা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। আমি আবার কার্ভেচার টুলটাতে গিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এই পয়েন্টটা আমার আর দরকার নেই, কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এটা কি দরকার আছে? সিলেক্ট করেন, ডিলিট করেন, ওকে, পারফেক্ট। দেখেন তো, আপনি একটা ছিল রেক্টেঙ্গেল, সেখান থেকে এখন কি করতে পারলেন, বিভিন্ন শেপে কনভার্ট করে দিতে পারলেন। বুঝতে পেরেছি? সো এটাকে আমরা এখন আপাতত বাদ দিই। শেপ টুল কি দেখানো হয়েছিল এখানকার? জি ম্যাম। মানে সবগুলো দেখানো জি ম্যাম, হয়েছে? এখানে দেখাইছিল। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, দেখাইছে। আচ্ছা, ওকে, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখানো শেষ। আমরা এখন কি করতে পারি, সময় আছে কতক্ষণ? এখনো আধা ঘন্টা আছে। আধা ঘন্টা আছে। চলেন শর্টকাটে একটা কোনো ডিজাইন করি। খুবই সিম্পল একটা ডিজাইন করব আমরা। আমরা কন্ট্রোল এন দিয়ে একটা ছোট্ট পিক্সেলে থাকুক, আমি হচ্ছে ছোট হয়ে গিয়েছে।
সাপোজ আমি আমার ওয়েব পেজের জন্য বা ধরেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকলে ডান দিকে বাম দিকে নিচে বিভিন্ন ধরনের অ্যাড আসে না, ছোট ছোট অ্যাড, লাইভ অ্যাড আসে, করে ওয়েব ব্যানার বা ওয়েব অ্যাড ব্যানার যেটাই বলুক। আবার এখন তো লাইভ, যখন আপনারা এই যে খেলা দেখছিলেন বলে ক্লাসে আসবেন না, এক একজন বললেন খেলা হচ্ছে, তখনও তো চলে আসে বাম দিকে রিং আইডি বা একটু ঘুরে নিচের দিকে আসে। ইউটিউবে গেলে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। এগুলো কিভাবে বানাচ্ছে? আমি যদি একটা ছোট্ট অ্যাড ব্যানারই বানাই, সাপোজ অ্যাট ফার্স্ট আমি একটা শেপ নিয়ে নেব। এটা হচ্ছে আমার পেজ, বেসমেন্টের উপরে পেজ অথবা সারফেসের উপরে আমি পেজ নিলাম, আর্টবোর্ডের উপরে কালারটা দিয়ে দিলাম, ধরেন একটু গ্রেডিয়েন্ট ইউজ করবো আমি। আমরা একটা বেসমেন্ট নিয়ে নিলাম। এরপরে ধরেন এটাকে আমি কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেব, কন্ট্রোল টি আর একটু ছোট করে দেব। কন্ট্রোল জি আর একটা কপি করি, কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল না ফ্লিপ ভার্টিক্যাল, তাও তো হইল না। ম্যাম ফটোশপ মনে হয় এটা হয় না, ইলাস্ট্রেটরে হয় এটা। আচ্ছা, না হলে নাই, কি আর করা, বানাবো, সমস্যা কি, বানিয়ে দিলাম, যেটা চাচ্ছি সেটাই বানাবো।
লিখে স্টাইলিশ ফোন আসে কি?
দেখেন 125 হয়ে আছে, এই জন্য তো এই অবস্থা। পিক্সেলগুলো কেন ফেটে যাচ্ছে? অনেক ছোট পেজটা নিয়েছি, খুবই ছোট, যে কারণে মনে হচ্ছে পিক্সেলগুলো ফেটে যাচ্ছে।
তিনজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিই। ঠিক আছে, আপনি চাইলে এক্সপোর্টও করতে পারেন, সেভ এস থেকেও নিতে পারেন। একটা জেপিজি নিয়ে নিই। তো এখন দেখে কিন্তু মনে হচ্ছে না টেক্সটগুলো ফাটা ফাটা, বাট একটু বড় করলে আবার সেটা চোখে পড়বে। বড় করলে কি হবে, ঠিকই চোখে পড়বে যে ঘোলা হয়ে যাচ্ছে। কালার কম্বিনেশন আমাদেরকে আরো কাজ করতে হবে, ইনশাল্লাহ এগুলো নিয়ে পারবো। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, টাইপ টুল আর হচ্ছে এটাকে কি বলে, শেপ টুল। মানে মোটামুটি আপনাদের টুলস কমপ্লিট সবগুলো, রাইট? জি ম্যাম। টুলস সবগুলো কমপ্লিট। তাহলে আপনারা মাস্কিং, এই আজকে যা যা দেখলাম এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে কি ডিজাইন করবেন। আপনাদের তো বিজনেস কার্ড। ম্যাডাম আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। মানে স্যার আপনি যেভাবে টুলগুলো দেখালেন, আমাদের জাহিদ স্যার কিন্তু এভাবে দেখায়নি। যদি কষ্ট করে আরেকবার প্রথম থেকে যদি মানে শর্টকাটে যদি রিভিশন করতেন তাহলে খুব ভালো হতো। তাহলে তো জাহিদ স্যার আর আমার সাথে কোনো পার্থক্য থাকবে না, তাই না? শর্টকাটে যদি দেখাই জাহিদ স্যার, জাহিদ ভাইয়া তো এসে ঝড়ের গতিতে আসতো আর ঝড়ের গতিতে যায়। তারপরে ম্যাডাম আপনার অনেক কিছু থাকবে, অনেক কিছুই আমাদের জানার হয়ে যাবে। আপনি শুধু যেটা আলোচনা করেন ওয়েট একসাথে সবাই কথা বললে কারো কথা ক্লাস শেষ করে দেয়, তারপরে আমাদের প্র্যাকটিস সেশন স্টার্ট করে দেয়। শুধু বলে এটা এভাবে কাজ করে ভেজাল শেষ। বুঝতে পেরেছি। ম্যাম মূলত হচ্ছে কি আপনার সংক্ষিপ্তটাই আর কি জাহিদ ভাইয়ের ব্যাখ্যা আকারে হয়ে যাবে, ওইটাই আর কি বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আগামী ক্লাসে মানে শনিবারে হচ্ছে মোটামুটি অন্যান্য যত টুলসগুলো আছে, বাট আমি যদি সংক্ষিপ্ত আকারেও দেখাই মিনিমাম 2 দিন থেকে 3 দিন সময় লাগবে। আচ্ছা আমরা চেষ্টা করব। আপু আপনার অন্য ক্লাসের ভিডিওগুলো আছে অবশ্য, ওগুলো হচ্ছে দেখা যেতে পারে। ওই ভিডিওগুলো দেখলে বেশ ভালোই আছে, মানে খুব সুন্দর করে ওখানে সবকিছু ডিটেইলস দেখলাম। হ্যাঁ একদম A to Z সব ডিটেলসে আছে, এবং আপনাদের জন্য আরো সুখবর আছে। না শুধু আপনাদের জন্য না, এই সুখবর আমি সবাইকে দিয়ে আসতেছি।